আমার 13 বছর হয়ে গেছে। তো আমি বেশি দেরি না করে আমি শুরু করি আমার কথাটা। তো অবিন দাদার সঙ্গে আমার দেখা হয় 2018 সালে। অবিন দাদার আমার আমি তখন রুরাল প্র্যাকটিস করছি মরিগাঁও মানে ডিস্ট্রিক্টে। আমি অরিজিনাল বাড়ি আমার শিলচর, আর আমি পাস করেছি যোরহাট থেকে। তো আমি গেছি তখন মরিগাঁও। তো ইতিমধ্যে আমার প্র্যাকটিস চলছে, তখন আমার একটা ফোন আসলো। আমি তখন ওখানে পেশেন্ট দেখছি সকালবেলা। তো আমার একটা ফোন আসলো, দিগন্ত দা বলে আমাদের একজন সিনিয়র আছেন, উনি সৎসঙ্গের সঙ্গে জড়িত। উনি আমাকে ফোন করলেন, ফোন করে বললেন আজ বিকেলে অবিন্দা আসছেন গুয়াহাটি, তুই আসতে পারবি? আমি তো আমি কখনো যদি মানে আহ্বান আসে ঠাকুর বাড়ির থেকে, আমি কোনোদিন পিছ হেঁটে মানে যাইনি আজ পর্যন্ত কোনোদিন দরকার পড়েনি। সবসময় আমি যেমন ঠাকুরের নাম নিয়ে সবসময় বেরিয়ে পড়ি, কি হয় না হয় সেটার চিন্তা আমি কখনোই করিনি আজ পর্যন্ত। তো তারপর আমি বেরোলাম, বেরিয়ে আমি চলে এলাম গুয়াহাটি। গুয়াহাটি আসার পরে আমি মানে তখন ডাইরেক্ট ওপিডি থেকে বেরিয়ে আমি পরা ছিলাম জিন্স আর টি শার্ট পরে, আমি সোজা চলে এলাম মন্দিরে, গুয়াহাটি মন্দিরে। তারপর মন্দিরে আসার পর আমি তো ঢুকে গেছি, ঢোকার পরে আমাকে দিগন্ত দা বলেছে তুই কোথায়, আমি বলেছি আমি চলে এসেছি, কিন্তু আমার ভীষণ সামনে যেতে লজ্জা করছে, আমি তো জিন্স পরে এসেছি, কি করে সামনে যাই দাদা? দাদা বলে ধুর তুই আয় সামনে। আমি বললাম না আমি যাবো না, আমার কেমন লজ্জা করছে। তবে তারপরে আমি পেছনে যেরকম সেরকম করে গেটের ভেতর দিয়ে ঢুকে পেছনে দাঁড়িয়ে আছি। তারপরে আমাকে অবিন্দা পেছন দিক থেকে ডাকলেন, এই মেয়ে তুই পিছনে কোথায়, তুই সামনে আয়। আমি খুব লজ্জিত, মানে আমি জিন্স প্যান্ট পরে ঠাকুর বাড়ি গেছি, কি সবাই কি সুন্দর পোশাক আশাক পরে গেছে, আমি জিন্স আর একটা টি শার্ট আর জাম্পার পরে গেছি। আমাকে দেখে বললেন তুই পেছনে কোথায় লুকোচ্ছিলি? আমি বললাম না দাদা, আমি তো আসলে একা একা চলে এসেছি আমি শুনে। বলে আরে আরে মেয়ে তুই কি কি লুকাচ্ছিস, তুই পেছনে কি লুকাচ্ছিস, তুই সামনে আয়, তুই সামনে থাক, বল তোর শরীর কেমন। আমার ওই দিন খুব জ্বর ছিল। আমাকে বলছেন তোর শরীর কেমন? আমি বলছি আগে দাদা ভালো। ঠিক আছে তুই রাত্রিবেলা ঘুমাতে পারবি তো? বলছি হ্যাঁ ঘুমাতে পারবো, কোনো অসুবিধা তো হচ্ছে না। ঠিক আছে তবে কাল সকালে তোকে দেখবো। তখন ছিল আমাদের শিলং উৎসব আর কি ওই বছরটা। তো শিলং উৎসবে যাওয়ার প্ল্যান ছিল। তো পরের দিন ভীষণ জ্বর, মানে ওই দিন দুদিন থেকে আমার ভীষণ জ্বর, আমি যাব কি যাব না বুঝতে পারছি না। তারপর পরের দিন আচ্ছা ঠিক আছে সকালবেলা আমি উঠে চলে এলাম। নবদীপ দাও ছিল তখন আমাদের সঙ্গে। নবদীপ দা আমাকে বলছেন তুমি একা একা কি করে এলে? না আমি বললাম চলে এলাম, তো এখন আমি জানি না এখন আমি কি করে শিলং যাব সেটাও জানি না। কোনো কথা নেই, একটা গাড়ি অ্যারেঞ্জ হলো আমাদের জন্য। माँ आपका ऑडियो म्यूट हो गया था। जी जी प्लीज कंटिन्यू। হ্যাঁ, তো তারপর আমরা ছুটছি এদিকে, কোন গাড়ি যাবে কি যাবে আমার কোনো কথা নেই, কোনো কিছু বোঝা নেই। রওনা দিয়ে দিলাম। তারপর আমরা শিলং মন্দিরে গেলাম। সেখানে আমি প্রথম মানে দাদার পাশে বসলাম, এটা 2019 সনে আমি দাদার পাশে তখন প্রথমবার বসলাম। আমি কোনোদিন দাদার এত পাশে আমি বসিনি, কিন্তু তারপরে আমাকে ওই দিন আমাকে নবদীপ দা বললেন, যে নবদীপ দা তারপরে আরো একজন দুজন দাদারা বললেন তুমি একা একা মেয়ে, তুমি কি করে ঘুরো এরকম একা একা করে? তখন আমি বলছি আমি তো বেরিয়ে পড়ি, আমি তো ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়ি, আমাকে যদি মানে কোনোদিন ডাকা হয় আমি কোনোদিন পিছু হটে যাই না, আমি চলে আসি। তারপরে আমি অবিন্দার সাথে এই কথাটা আমি তুলে ধরলাম আর কি, যে দাদা আমি এরকম একা একা ঘুরি, আমার কখনো কখনো ভয় হয়, কিন্তু আমি কি মানে কি করছি আমি কিন্তু বুঝতে পারছি না, আমি কি ঠিক করছি না। একটা মানে একটা সংযত অবস্থায় একটা নারীকে সবসময় থাকতে হয়, সেরকম বলে ছোটবেলা থেকে শুনে এসেছি সংযত অবস্থায় থাকবো। তো আমি যেটা করছি সেটা কি ঠিক করছি? তখন উনি বললেন যে তুই তো তোর 8টা নারীর গুণ আছে, যেটা আমরা যেমন জানি আমাদের আমাদেরকে আমাকে দাদা তখন এই কথাটা স্পেসিফিক্যালি বললেন, নিষ্ঠা, ধর্ম, সেবা, শুশ্রূষা, সংরক্ষণ, সাহায্য, প্রেরণা, সৌপ্রজনন। তার মধ্যে সংরক্ষণ যেটা করার সেটা তুই নিজেরটা নিজেকেই করবি, সেটার জন্য তোর চিন্তা করতে হবে না, আর ঠাকুর তো আছেনই তোকে দেখে রাখার জন্য। আমি বললাম আজ্ঞে দাদা, আর কিছু বলিনি। তারপর উনি আমাকে বললেন, জিজ্ঞেস করলেন আচ্ছা একটা কথা শোন, ধর্ষণমুখী
আপনি আমি তো বুঝতে পারি না আমি কখন কি করব। ঠিক আছে, তোর বুঝতে হবে না, তুই তো চালিয়ে যা, তুই যেমন আছিস তেমন চালিয়ে যা। আমাকে বললেন তুই কটা ভাষা জানিস? আমি বললাম আমি তো ইংরেজি, বাংলা, আহ হিন্দি, অ্যাসামিস এগুলো আমি জানি, ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজেস গুলো অল্প স্বল্প বুঝি। ঠিক আছে বলে আমি সাইডে বসলাম। তারপর উনি ওখান থেকে একটা ব্রেস্ট ক্যান্সারের একটা পেশেন্ট ছিল, আমাকে পাঠালেন। পাঠিয়ে বললেন দেখতো মেয়েটা কি বলছে। তারপরে আমি শুনলাম মেয়েটার কথা শোনার পরে আমি দাদার কাছে গিয়ে নিবেদন করলাম যে দাদা, আগে আমি তো বুঝতে পারছি না এটা ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট, আমি টেজিং এখন বুঝছি না। ঠিক আছে তুই রিপোর্ট। উনি আমাকে বললেন যে তুই রিপোর্ট দেখে যা ডিসিশন নিবি সেটাই হবে। তারপর আমাদের সিনিয়র আছেন দিগন্ত দা, উনাকে আমি জিজ্ঞেস করলাম ফোন করে যে দাদা এরকম এরকম একটা পেশেন্ট। দাদা বলছে তুমি দেখে, তোমাকে যখন অবিন্দা বলেছেন তুমি এটা দেখো, তুমি যেটা হবে সেটাই করো, অবিন্দা যেটা বলে। ঠিক আছে আমি তাই করছি। তারপরে আমি পেশেন্টটাকে আমার ফোন নাম্বার দিলাম, ফলো আপ করলাম। ঠিক আছে হলো। তারপরে আমাকে কিছুদিন পরে ফোন ফোন করলো যে আমাকে ডাক্তার দেখাতে হয়, আপনি আমার সঙ্গে যাবেন নাকি। আমি বললাম ঠিক আছে যদি যেতে হয় সেটা আমিও যাবো, সেটা কোনো আপত্তি নেই। তারপর তখন আমি মরিগাঁও থেকে গুয়াহাটি চলে আসলাম। ও পেশেন্টটাকে নিয়ে আমি গেলাম, একজনের ডাক্তার আছেন ওনার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি ওনার সঙ্গে দেখালাম। তো উনি বললেন সার্জারি লাগবে। তো ভদ্রমহিলা অল্প ভয় পাচ্ছেন যে সার্জারি করাবেন কিনা। তারপরে আমি তারপরে চিন্তা করলাম, অল্পক্ষণ বসলাম, সব রিপোর্ট দেখলাম, ঘাটলাম, অল্প চিন্তা করলাম কি করা উচিত কি না উচিত করে তারপরে আমি বললাম না, সার্জারিটা করিয়েই নি, যা হবে দেখা যাবে। তো ওরা মানে ডাক্তাররা অন্যরা সাসপেক্ট করছে যে অন্য জায়গায় স্প্রেড হয়েছে নাকি, তো সার্জারি করে কতটুকু লাভ হবে সেটা ওরা এখনো ততদিন পর্যন্ত সিওরিটি দিচ্ছে না। তারপর আমি বললাম না, সার্জারিটা করিয়ে দেখা যাক। তারপরে যা পূজনীয় অবিন্দা উনাকে নিয়ে গেলাম আমি ওখানে, নিয়ে গিয়ে সেখানে উনি ওটি টোটি হলো। তারপরে 15-20 দিন উনি মানে হসপিটালে 3-4 দিন থেকে উনি বাড়ি চলে এলেন। 15-20 দিন পরে আমি ফোন করলাম ওনাকে যে আপনি কেমন আছেন। বললেন আমি তো এখন তো ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই। তারপরে ডাক্তার উনাকে 1 মাস পরে আবার ফলো আপ করতে দিলেন। তো ফলো আপকে উনি আবার গেলেন, পুরো বডি প্যাট স্ক্যান বলে একটা থাকে যে কোনো ধরনের কোনো অন্য জায়গায় কোনো ধরনের কোনো কিছু আছে কিনা সেটা চেক করার জন্য। পেট স্ক্যানে আশ্চর্যভাবে কোনো ধরনের কোনো স্প্রেড দেখা গেল না ক্যান্সারটা। অথচ ডাক্তাররা তখন সাসপেক্ট করছিল যে এটা মানে স্প্রেড হতে পারে। আর আমি মানে ওনারা যে সার্জারিটা করছেন সেটা কতটুকু সাকসেসফুল হবে ওটা উনি শিওর ছিলেন না। পেট স্ক্যানে কিছু ধরা পড়লো না। তবে বললো ঠিক আছে তবুও আপনাদের একটা কেমোথেরাপির হয়তো সেটা দরকার পড়তে পারে, আমি বলবো। তারপরে আমি ডাক্তারকে বললাম কেমোথেরাপির দরকার আছে নাকি, দরকার যদি না হয় তাহলে না দিলেই হয়। তারপরে আমি দিগন্ত দাকে ফোন করলাম যে দাদা আমি কি কেমোথেরাপির ব্যবস্থা করব। বললো তো উনি বললেন তুমি যেটা মনে করো সেটাই করো। আমি একটা কথাই বলতে চাই, আমি একজন সিম্পল এমবিবিএস, আমি কোনো স্পেশালিস্ট না, আমি কোনো স্পেশালাইজেশনও করিনি। কিন্তু এরকম মানে এই জিনিসটা যে আমি হ্যান্ডেল করেছি, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি একটা ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টকে, যেখানে আপনার গ্রেড 2 ক্যান্সার আছে, আমি এরকম ভাবে ডিল করব, আমার ডিসিশন গুলো এরকম ভাবে সাকসেসের পথে যাবে, আমি কোনোদিন ভাবতে পারিনি। আমি একটা মেয়ে হয়, আমি চতুর্দিকে যেদিকে আহ্বান ঠাকুরের ডাক পড়ে আমি ওইদিকে দৌড়ে বেড়াই, আমার কোনো 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 লিমিটেশন নেই, আমি কোনোদিন কিছু ভাবিনি। একদিন এরকম এইটা একটা ডিসিশনের কথা গেল। তারপরে আরেকটা আছে, আমি এরকম একদিন রাত্রিবেলা, আমি প্রত্যেক রবিবারে আমি মরিগাঁও থেকে গুয়াহাটি আসতাম, এসে মন্দিরে আমি আধ ঘন্টা ঘাসের উপরে, গুয়াহাটি মন্দিরে ঘাসের উপরে বসে থাকতাম। জানি না আমার একটা অদ্ভুত শান্তির প্রয়োজন ছিল, আমার যেমন কারোর সাথে কথা বলেও সে শান্তিটা পেতাম না, কারোর সঙ্গে কিছু ডিসকাস করে পেতাম না, আমি সবকিছুকে ঠাকুরের কাছে বলতাম। আমার মনে হতো ঠাকুরকেই বলি, উনি যদি শোনার হয় উনি শুনবেন, আর যদি শোনার হয় না তাহলে আমি আর কাউকে বলেও বোঝাতে পারবো না। আমি সবসময় গিয়ে আধ ঘন্টা গিয়ে বসে থাকতাম। একদিন কি হলো, আমি বসা মগ্ন হয়ে গেছি, এদিকে 8:30 বেজে গেছে, আমার ফিরতে হয়। 8:30 আমি কোনো গাড়ি পাবো না আমি জানি, তবুও আমি রওনা দিলাম। আমার আমার অথচ আমার তখন আমার পকেটে শুধু 60 টাকা, 60 রুপিস আমার পকেটে। এটা নিয়ে আমি রওনা দিলাম। অর্ধেক রাস্তা আমি চিন্তা করছি, আমার মামাকে ফোন করে বলছে তুই একা মেয়ে, এত রাত্রে তুই যাবি, তুই থেকে যা গুয়াহাটি। আমি বলছি আমি গুয়াহাটি কোথায় থাকবো, আমি যেতেই হবে। আমি বললাম অবিন দাদা তুমি দেখিও, আমি আর জানি না,
বলে আমি রওনা দিলাম। গাড়িটা গেল, রিজার্ভ নিতেছিলাম, প্রথম ভাবলাম রিজার্ভ নেবো নাকি, একা মেয়ে, এত রাত্রে আমি গুয়াহাটি যাবো, রিজার্ভ নেবো কিনা। না, বললাম বাদ দিই, আমি যেটা লাইনের গাড়ি যাচ্ছে সেটাতে উঠে পড়ি। সেটাই উঠলাম, অর্ধেক রাস্তা পর্যন্ত গেল, ওটা বলে ওটা আর যাবে না। তখন আমি তো অর্ধেক রাস্তায় পৌঁছেছি, এখন আমি আগে যাব না পেছনে যাব, আমি তো মধ্যেখানে ফেসে রয়েছি। হঠাৎ করে আমি এমনি হাঁটছি হাঁটছি, ওখানে শুনলাম ট্রেনের একটা আওয়াজ। ট্রেনের আওয়াজ শুনে একটা কোথা থেকে একজন অটো একটা নিয়ে আসছে, এসে বলছে তুমি মেয়ে লোক, তুমি একা এখানে কি করছো দাঁড়িয়ে? আমি বলছি দাদা আমি তো আটকে পড়েছি, আমার যেতে লাগে মরিগাঁও যেতে লাগে, আমি গুয়াহাটি থেকে রাস্তায় আটকে পড়েছি। বলছে আচ্ছা, এখন একটা ট্রেন এসছে, ওখান থেকে প্যাসেঞ্জার নামবে, হয়তো কিছু লোক ওখানে তোমার জায়গারও পেয়ে নিতে পারো, তাহলে চলো তোমাকে আমি দিয়ে আসি। কোথা থেকে লোকটা আসলো আমি কিন্তু কোনো জানিও না, কিছু বলেন, অথচ আমার পকেটে ওই 60 টাকা ছিল, 60 টাকা থেকে 20 টাকা মাইনাস করে 40 টাকা আছে এখন পকেটে। এখন যদি আমি ওই গাড়িটা আমার থেকে 40 টাকা থেকে বেশি চায়, বা আমাকে রাস্তায়ও নামিয়ে দেয়, আমার কোনো উপায় নেই, কোনো গতি নেই, আমি বলছি যাই হোক দেখা যাবে, বলে আমি গেলাম। ওই রেলওয়ে স্টেশনে গেল, রেলওয়ে স্টেশনে আমি বললাম এই দাদাকে তো আমার 10 টাকা দিতে হবে, আমার আরো 30 টাকা হয়ে যাবে, এখন তো কমে যাবে। দাদাকে বললাম দাদাকে আমি 10 টাকা দিচ্ছি। তুমি আমাকে বলছে না না আমার লাগবে না, তুমি একা মেয়ে, আমার লাগবে না। আমি বলছি না না দাদা আপনি রাখেন। বলছে না না তুমি একা মেয়ে, তোমার এখন তোমার থেকে আমি টাকা নেবো না, তুমি এটা নিয়ে যাও। তারপরে স্টেশনে গেলাম, দাঁড়ালাম অনেকক্ষণ, তারপরে ট্রেনটা থেকে প্যাসেঞ্জার নামলো, তারপর কিছু লোক বললো যে ওরা যাবে ওখানে, তো একটা ফ্যামিলি ওরা রিজার্ভ করলো আর কি গাড়িটা। তো আমি বললাম আমিও এরকম যাবো, বলে ঠিক আছে। তারপরে বলছে হ্যাঁ ঠিক আছে, ভাড়াটা শেয়ার করে নেবো, তো আপনি যান। আমি তো মনে মনে ভয় পাচ্ছি যে আমার কাছে এখনো 40 টাকাই আছে, আমাকে যদি ওরা 60 টাকাও কি 100 টাকাও চায় সেটাও আমি দিতে পারবো না। ঠিক আছে, আমি রওনা দিলাম গাড়িতে করে। আমি একদম আমার বাড়ির সামনে গিয়ে গাড়িটাকে থামালো, তারপর আমি বললাম দাদা ভাড়াকে তো দেবো। অবিকল ভাবে আপনি জানেন, আমাকে বলা হলো যে তুমি 40 টাকা ভাড়া দাও। আমি মানে তখন মানে পুরো মানে চমকে গেছি যে গাড়িটা আমার কাছে 40 টাকা, আমার কাছে ইভেন আই ডোন্ট হ্যাভ 41 রুপিও নেই, আমার কাছে সেই 40 টাকা, সেই 40 টাকাই ভাড়াটা চাইলো। আমি ওর হাতে 40 টাকা ভাড়া দিলাম, আমি ঘরে ঢুকলাম, মাকে জানালাম, আমি ঠাকুরের ফটোর সামনে গিয়ে প্রণাম করলাম। আর আমি বুঝলাম যে উপলব্ধি জিনিসটা, সেটা ঠাকুরের সঙ্গ করলেই বোঝা যায়। যে পরম পিতা তোমাকে যদি এত ভালোবাসেন, তাহলে তুমি কি কোনোদিন পিছনে কোনোদিন পড়ে থাকতে পারো? আমাদের ভালোবাসতে হয় না কিন্তু ঠাকুরকে, আমাদের ভালোবাসতে হয় না অবিন্দাকে, আমার ভালোবাসতে হয় না বাবাইদাকে, আমাকে ওরা ভালোবাসেন। আমি যখন এই জিনিসটা উপলব্ধি করতে পারি, আমি ততই ওইদিকে অ্যাট্রাক্টেড হয়, আমি ততই ওইদিকে রওনা হই যে আমি ঠাকুরের দিকে যাই। আজকালকার ইয়ং জেনারেশনে এথিস্ট জিনিসটা বড় ট্রেন্ডিং। মানে আমরাও তো মানে আমি যদি পট করে কাউকে বলি, ওইদিন আমি নবদীপ দার সঙ্গে গল্প করছি যে দাদা জানো আমাকে সবাই জয়গুরু জয়গুরু বলে চিড়ায়। দাদা বলছে আরে জয়গুরু বলে চিড়ালে তো আমি তো আরো খুব মজা পাই, আরো জোরে জোরে জয়গুরু জয়গুরু করি। বলছে হ্যাঁ কিন্তু কখনো কখনো মানে আমারও সেন্টিমেন্টাল লেগে যায় যে না কি বলছে, সবসময় শুধু এরকম করে চিড়ায়। তো আমাদের এই যুগটা না, এটা এথিস্টের যুগ ম্যাক্সিমাম, মানে সেই ট্রেন্ডিং না, আমরা ঠাকুর মানি না, না আমরা যেরকম ইচ্ছা। একটা লাইফের একটা ডিসিপ্লিন আছে আমাদের, সত্যানুসরণ নারী নীতি আমরা যেটা পড়ি, সেটা থেকে আমরা যেরকম ডিসিপ্লিনে চলি, আমরা কিন্তু সাধারণত এমনিতে রুটিন মাফিক যদি না চলতে পারি, ইষ্টবৃত্তি করা, এই করা সেই করা, লোকের কাছে এই এত ক্লামজি তোমাদের শিডিউল, তোমরা কিরকম চলো। বলে না ভাই, আমাদের যেরকম যে করার, সেটা যদি আমরা সেই ডিসিপ্লিন ভাবে লাইফটা চালিয়ে যাই, তখন কিন্তু ভীষণ সেটার বেনিফিটটা সেটা আমরাই বুঝবো, যারা করবে সেটাই বুঝবে। ঠিক আছে, তো তোমরা তো এত কষ্ট করো এই ঠাকুরকে যে ইষ্টবৃত্তি, সকালে উঠে যে প্রত্যেকটা দিন ঠাকুরকে টাকা দিয়ে কি ঘুষ খাওয়াও নাকি? এটা একটা কমন কোয়েশ্চেন থাকে আমাকে, যে কেউ আমাকে যখনই কেউ ইষ্টবৃত্তি করতে দেখে, সেটা ট্রেনে হোক, বাসে হোক, রাস্তাঘাটে হোক। সকালবেলা আমি তো ডিউটি করি হসপিটালে, কখনো রাস্তায় থেকে যাই, কখনো কোথাও থেকে যাই, হসপিটালে পড়ে থাকি, তোরা কি ঠাকুরকে ঘুষ দিস নাকি এই টাকা দিয়ে? তা আমি তখন বলি ঠাকুরকে ঘুষ কেন দেবো? তোরা একটা কথা জানিস নাকি, আমাদের বাড়িতে আমরা যে ভরণ পোষণ করি, আমরা মা বাবাকে ভরণ পোষণ করি, কিছু কষ্ট হলে আমরা ঠাকুরের কাছে যাই না কেঁদে? বলি না আমরা গিয়ে যে ঠাকুর আমাকে উদ্ধার করো, আমি কোথায় আছি আমি বুঝতে পারছি না। তো তুই যদি তোর মার কাছে গিয়ে একটা কথা বলিস, ইফ ইউ আর কনসিডারিং ইউর মাদার এজ এন এক্সিস্টেন্ট পার্সন, তাহলে তুমি যদি সেরকম ভাবে ঠাকুরকে একজন এক্সিস্টিং মানুষ ভাবো, তাহলে তুমি কি ভরণ পোষণের দায়িত্বটা নিতে তুমি এত পিছিয়ে যাচ্ছ কেন? তুমি দিনের মধ্যে একটু অল্প, এক মুঠি চাল, নইলে 2 টাকা, নইলে 10 টাকা, নইলে 5 টাকা, যার যেরকম ক্ষমতা, 20 টাকা, যেরকম ক্ষমতা দিয়ে তুমি ইষ্টবৃত্তি করছো, সেটা তো তুমি ঠাকুরকে ভরণ পোষণ করে রাখছো, সেটা কি ঘুষ খাওয়ানো? তুই কি তোর মাকে ভাত দিবি না? তোর মা যদি তোর সঙ্গে থাকে, দিবি না? নিশ্চয়ই দিবি। তুই তো বাবাকে ভাত দিবি না? দিবি। তাহলে তুই ঠাকুরের বেলায় তো পার্সিয়াল কেন?
তা আমি, তুই কি তোর মাকে ঘোষ খাওয়াস? বলতে অনেকে আমাকে, হ্যাঁ ঠিক আছে তোর কথা দেখবো, তোর ঠাকুর কত দূর তোকে টেনে নিয়ে যান, এই সে অনেকেই বলে। যাজন করাটা বড় কঠিন জানেন, যাজন করাটা মানে যাজন করা বা কাউকে বোঝানো, এই জিনিসটা পট করে সম্ভব হয় না। আমরা লোককে কোনোদিন ফোর্স করি না। আমাদের এটাই আমাদের প্রাইড আমাদের অর্গানাইজেশনে, যে আমরা কোনোদিন কাউকে সৎসঙ্গ অর্গানাইজেশন থেকে কাউকে কোনোদিন ফোর্স করা হয়নি। লোকে সেই ঠাকুরমুখী হয়ে টেনে এনেছে। আমাদের কথায়, আমাদের বার্তায়, আমাদের চালচরণে সেই জিনিসটা যদি যত আমি রপ্ত করতে পারবো, যত আমি ভেতরে ঢুকিয়ে রাখতে পারবো, তত আমাদেরকে দেখে লোকে অ্যাট্রাক্টেড হবে। আমি মরিগাঁও একা মেয়ে, আমি কোনোদিন সেই জায়গা চিনি না, জানি না, আমি ওখানে গেছি। একদিন আমি একটা গাড়িতে উঠেছি, ওখানে একটা লোক, আমি কথা বলছি তো কে আমাকে ফোন করেছে, আমি লাস্টে আমি জয়গুরু বলে ফোনটা রাখলাম। আমাকে বললো, মা তুমি কি সৎসঙ্গী? আমি বললাম হ্যাঁ। আপনি কি সৎসঙ্গী? বলে হ্যাঁ সৎসঙ্গী। তুমি কি এখানে একা থাকো? আমি বললাম হ্যাঁ আমি একা থাকি, আমি তো কাউকে চিনি না, তো আমি এখানে একা থাকি। ঠিক আছে, এটা আমার বাড়ির এড্রেস, এটা আমার ফোন নাম্বার, তুমি আগামী রোববারে মন্দিরে এসো। এইভাবে আমি মরিগাঁওর মন্দিরের মানে অ্যাড্রেসটা পেয়েছিলাম। আমি কিন্তু গিয়ে মরিগাঁওর অ্যাড্রেসটা, মানে আমি লোককে জিজ্ঞেস করি, এত মরিগাঁওতে এত পপুলেশন নেই দীক্ষিত, যতটুকু আছে তারা মানে এত সেন্সিটাইজ না, বা এত জায়গাও এখনো চেনে না। কয়েকজন আছে, সেটা রবিবার দিন হলে ওরা একজোট হয় কিছু প্ল্যান করে, বা ঠাকুরের নাম কীর্তন এগুলো করা হয় এরকম আর কি। তা আমি গেলাম প্রথম দিন, গিয়ে আমাকে ওরা কয়েকটা প্রশ্ন করলো, আমি উত্তর দিলাম। দিয়ে বললো, তুমি কি মানে দেওঘর গেছো, অবিন দাদার দর্শন পেয়েছো? বলে হ্যাঁ আমি দর্শন পেয়েছি, আমার এরকম করে অনেক লীলা আছে আমার জীবনে। আমি কয়েকটা গল্প ওদেরও বললাম। ওরা মানে খুব মানে ভাব উন্মুক্ত হয়, ঠিক আছে তুমি চলো, এখন থেকে যাজনে তুমি যাবে। একটা লোক ইষ্টবৃত্তি করে না, ওইরকম একটা লোক অনেক মানে অসুস্থ, ইষ্টবৃত্তি করে না। তো ওখানেও গেলাম, আমি জানি না, আমি ওদের ভাষায় ওদের ল্যাঙ্গুয়েজে আমি ওদেরকে কি বলেছি, আমি সেটা আজ পর্যন্ত আমি জানি না। ওই মোমেন্টে আমার মধ্যে কি এসেছিল, ঠাকুর আমার কাছে কি দিয়েছেন, অবিন দাদা আমার কাছে কি দিয়েছেন, আমি জানি না। তো এটা তো জীবনের উপলব্ধি। আমাদের তো এগুলো মানে আমাকে কেউ হাতে ধরিয়ে, আমাকে প্রথম ডিসিপ্লিন করাটা আমাকে আমার মা বাবা আমার বাড়িতে আমাকে শিখিয়েছেন, যে সকালে উঠে ইষ্টবৃত্তি করা, নাম করা, এইসব জিনিস। কিন্তু বাকি যেটা ক্যারি করা, সেটা আমরা যত আমরা ঠাকুরের কাছে গেছি, যত আমরা অবিন দাদার কাছে গেছি, তত আমরা বুঝতে পেরেছি ওদের মহিমা, ওদের সবকিছু। তো সেটা ঠাকুরের সঙ্গে জড়িত থাকলেই সম্ভব হবে। আমরা এখন এথিস্ট জেনারেশনের মধ্যে থেকে উই আর স্ট্যান্ডিং অ্যাপার্ট, সেটা আমাদের জন্য একটা প্রাইড। আশা করি আমার এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। সবাইকে আমি এখানে আমার ইতি দিয়ে, এটা আমার প্রথম আলোচনা ছিল। আমাকে নবদীপদা বলেছেন দুপুরবেলা, তাও আমার নেটওয়ার্কে তো প্রবলেম হচ্ছিল। আমাকে দাদা উড়িষ্যার থেকে ফোন করেছেন অল্প আগে, আমাকে 8:05 আগে উনি ফোন করে বলছেন তুমি বলতে পারবে? আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তো জানি না কেমন কি বলবো, কিন্তু ঠিক আছে আমি বলবো। আজকে আমি খুব ভালো লাগছে, অবিন দাদার জন্মদিন আমরা বাড়িতেও সেরকম ভাবে সেলিব্রেট করেছি। আমরা এখনো সেরকম ভাবে পুরো দিনটাই ওরকম রমরমা গেছে, নিশ্চয়ই বলে দেবো বলে আমি ঢুকে পড়লাম। সবাইকে আমার আবার আনন্দিত জয়গুরু। আমি এখানেই আমার আলোচনাকে ইতি করলাম। জয়গুরু। जयगुरु माँ, थोड़ा सा नेटवर्क की इशू था पहले, लेकिन बाद में एकदम क्लियर सुनाई दे रहा था। आपके अनुभूति हमारे साथ जो शेयर किया है वो बहुत ही अवर्णनीय है और हमारे लिए भी बहुत इंस्पिरेटिव था। आशा करता हूँ आप ऐसे ही ठाकुर जी के साथ जुड़े रहे, ठाकुर परिवार के साथ जुड़े रहे, और आपका साधना ऐसे ही ऊर्ध्वमुखी हो, उन्नति मुखर हो, यही ठाकुर जी के चरणों में मैं प्रार्थना करता हूँ। जय गुरु माँ। अभी हम लोग एक संगीत सुनेंगे, श्री स्वरूप चक्रवर्ती दास से एक कोरस परिवेशन करेंगे। स्वरूप चक्रवर्ती दास। জয় গুরু দাদা, শোনা যাচ্ছে? आगे जय गुरु, वीडियोটা অন করে सकते हैं तो अच्छा होगा। দাদা আমি অফ করে করছি, নেটওয়ার্কে একটু প্রবলেম হতে পারে। কোনো অসুবিধা আগে। আজ আমাদের খুবই আনন্দের একটি দিন, পূজনীয় অবিন দাদার 21তম শুভ জন্মদিবস।